এদিকে আবার দেখতে দেখতে শেষ হয়ে আসলো ডক্টর ইউনূসের দেওয়া ৪৮ ঘন্টা। গতকাল রাতে বৈঠক শেষে ফাইনাল সিদ্ধান্ত জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে বিএনপি ও সেনাপ্রধানের সাথে চরম কথা কাটাকাটি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। কোনো কথা শুনছে না বিএনপি ও সেনাপ্রধান, তাই রেগে গিয়ে ভয়ানক সিদ্ধান্তর কথা জানিয়ে দিলেন ডক্টর ইউনূস। আবারও কপাল পড়ল বাংলার মানুষের, সেনাপ্রধানই ফিরাবে শেখ হাসিনাকে। যে কোনো সময় ঘুরে যাচ্ছে ক্ষমতার চাকা। একই কাণ্ড, মোহাম্মদ ইউনূস ফুস, সব শেষ। এখনো পর্যন্ত জানা যাচ্ছে মোহাম্মদ ইউনূস নাকি পালিয়ে যেতে পারেন। পদত্যাগ করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন। বাংলাদেশের পরিস্থিতি ক্রমাগত আবারও উত্তপ্ত হচ্ছে। চেয়ার থাকবে কি থাকবে না মোহাম্মদ ইউনূসের, এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। সেই বৈঠকের এক পর্যায়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি বলেন, আমি আর পারছি না, এই জঞ্জালের দায় আমার নয়। ইউনূস পতন হবে আর ওরা দেশে ফিরে যাবে। 10 মাস না যেতেই ঘুরে যাচ্ছে ক্ষমতার চাকা। আমরা বেশি বলতে গেলে আবার বিএনপি আর জামায়াত এক হয়ে যাবে। জি আপা, জি 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 এখনই ঘোষণা দেওয়ার তো দরকার নাই তো। জি আপা, জি। এক জেলায় পারবে পড়বে, যে জেলায় পারবে না সে জেলায় কেউ মানববন্ধন করুক, কেউ আন্দোলন ঝটিকা মিছিল করুক, যে যেভাবে করবে এভাবে আস্তে আস্তে। দর্শক দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। আজকের বাংলা খবর 25 মে 2025। খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য এসেছে সন্ধ্যার পর। দর্শক, ডক্টর ইউনূসের পদত্যাগের ইস্যু দিন যাচ্ছে, সময় যাচ্ছে, কিন্তু জোরালো হচ্ছে। সেই 48 ঘন্টা কিন্তু রীতিমতো শেষ হয়ে গিয়েছে। এবার সেই 48 ঘন্টার মাথায় পদত্যাগের সিদ্ধান্ত। দর্শক, গতকাল আপনারা জানেন কয়েক দল কিংবা সেনাপ্রধানকে নিয়ে ডক্টর ইউনূস কিন্তু একটা মিটিংয়ে বসছিল, বৈঠকে। সেই বৈঠকে কিন্তু সেনাপ্রধান, বিএনপি, এই দুই পক্ষ ডক্টর ইউনূসের সাথে কঠিন আকারে বাকবিতণ্ডা হয়েছে। শেষমেশ রেগে গিয়ে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ডক্টর ইউনূস। কী সিদ্ধান্ত বুঝতেই পারছেন। সময়ও শেষ। ডক্টর ইউনূস কিন্তু অ্যালার্ট করে দিয়েছিল যে 48 ঘন্টা খুবই ক্রিটিক্যাল সময়, খুবই ভয়াবহ সময় যাবে। সেই ভয়াবহতা বাংলার মানুষের সামনে চলেই এসেছে। পাশাপাশি শেখ হাসিনার কল রেকর্ডও ফাঁস হয়েছে। সেনাপ্রধানই বাংলাদেশে ফিরিয়ে আনতে পারে শেখ হাসিনাকে। দর্শক, হাস্যকর কোনো বিষয় নেই, গুরুত্বপূর্ণ বিষয়, তাই সবাই শুরুতেই শেয়ার মেরে রেখে দিন এবং সবাইকে জানিয়ে দিন। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত তথ্যগুলো জেনে আসে। আশা করি সঙ্গেই থাকবেন এবং লাইক দিয়ে আপনার মতামতটি জানাবেন। তো দর্শক, চলুন স্ক্রিনে। সব শেষ। এখনো পর্যন্ত জানা যাচ্ছে মোহাম্মদ ইউনূস নাকি পালিয়ে যেতে পারেন। কারণ ওয়াকার যিনি সেনাপ্রধান, এই ওয়াকার অনেক নরমপন্থী অনেকে বলছেন, কিন্তু এখন এই মুহূর্তে এই সেনাপ্রধান চরমপন্থী হয়ে যাচ্ছেন। তো তিনি আবার হাসিনারও ঘনিষ্ঠ। তিনি কি মানবেন ইউনূসের কলকাঠি সেনাবাহিনীর বিরুদ্ধে? অনেক দিন ধরে সেনাবাহিনী ওয়াচ করছিল ইউনূসের কার্যকলাপ। এই মোহাম্মদ ইউনূস সেনাবাহিনীর মধ্যেও কলকাঠি নাড়তে শুরু করেছিলেন। সেই মোহাম্মদ ইউনূস যাকে জামাতরা এনে বসিয়েছিল, বলা যায় অনেকটাই বড় ভূমিকা ছিল, সেই জামাতরাই তো এখন বিএনপির সাথে মিশে ইউনূসকে বাঁশ দেওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ, এবার মোহাম্মদ ইউনূস কি করবেন? মোহাম্মদ ইউনূস কি সত্যি এতদিন এমনি এমনি বসেছিলেন? মোহাম্মদ ইউনূসেরও কি গোষ্ঠী নেই? সেই মোহাম্মদ ইউনূসের গোষ্ঠী এবং সেনা সব মিলিয়ে আবার একটা উত্তাল হবে, আগুন জ্বলবে। জুলাই আন্দোলনের মতো আবার একটা আন্দোলন নয়, এবার সশস্ত্র অভ্যুত্থান হবে। এরকমই বাংলাদেশের পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। একদিকে অর্থনীতির অবস্থা খারাপ, কূটনীতিতে ধূলিসাৎ হয়ে গেছে বাংলাদেশ। আমেরিকা পর্যন্ত পাত্তা দিচ্ছে না। পাকিস্তান, যার বন্ধু, সেই বন্ধু ইউনূসকে আর রাখতে পারছে না, কারণ পাকিস্তানের অবস্থাও আমরা শেষ করে দিয়েছি আন্তর্জাতিক মঞ্চের কাছে। বাংলাদেশ এখন কাকে ধরবে? সব থেকে বড় কথা, বাংলাদেশে যে সব থেকে বিজনেস বেশি হয়, কাপড় জামা যা রফতানি হয়, আমরা শেষ করে দিয়েছি স্থলবন্দর বন্ধ করে। গত কয়েকদিন ধরে আমরা দেখিয়েছি আপনাদের কত শয়ে শয়ে কারখানা বন্ধ হয়ে গেছে। অর্থনীতি যার উপরে নির্ভরশীল সেটা ধ্বংস হয়ে গেছে। এমনকি গার্মেন্টস অ্যাসোসিয়েশনের কর্তারা তারা চিঠি দিয়েছে মোহাম্মদ ইউনূসকে যে ভারতকে বলুন অন্তত 3 মাস ভারত যেন স্থলবন্দরটা খোলা রাখে, তাহলে ভুটান, নেপালে আমরা ব্যবসা করতে পারবো। এই অবস্থায় বাংলাদেশের জনগণও কিন্তু ফুঁসছে ইউনূসের বিরুদ্ধে। কিছুই তো করতে পারেননি। একেবারে যেখানে হাসিনা সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল দুর্নীতি, সেই দুর্নীতির অভিযোগ ইউনূস সরকারের আমলেও ইউনূসের বিরুদ্ধেই, মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেই। আর তার সঙ্গে তো বাংলাদেশের মানুষকে দেখার কোনো চেষ্টা করেননি মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টারা। 2 নম্বর হচ্ছে যে কোনোভাবে ভারত বিদ্বেষী, যে কোনোভাবে আজকে কোথায় তারা? ইউনূসের
যারা দলবল, যারা নাকি কলকাতা দখল করবেন, আগরতলা দখল করবেন, পারমাণবিক বোমা ছুটে দেবেন বাংলাদেশ থেকে, এইসব হুঁশিয়ারি হুঙ্কার, আজকে তারা কোথায় ল্যাজ গুটিয়ে কোথায় পালাবেন? হাসিনার মতোই কি পরিস্থিতি হবে? যেমন আজকে মোহাম্মদ ইউনূসের এই পদত্যাগের কথা কে বলছেন? বলছেন তারই এই উপদেষ্টা মণ্ডলীর ছাত্রনেতা নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম কথা বলেছেন, সেই নাহিদ ইসলাম বলছেন বেরিয়ে এসে যে উনি আর পারছেন না, উনি চাইছেন যে এইভাবে তো আর টিকে থাকা যায় না, কারণ পরের পর অপমান করা হচ্ছে, আমি পদত্যাগ করতে চাই। কিন্তু নাহিদ ইসলাম বলেছেন না, এখন পদত্যাগ করবেন না। এগুলো হচ্ছে আমরা শুনতে পাচ্ছি। আসলে নাহিদ ইসলাম গিয়েও ইউনূসকে চাপ দেননি তো? চাপ বিভিন্ন দিক থেকে আসছে, কারণ রাজনীতি, যারা রাজনৈতিক দল, বিএনপি, জামাত, বিশেষ করে জামাত, এরা চায় নির্বাচন। জামাত বসিয়েছিল ঠিকই মোহাম্মদ ইউনূসকে, কিন্তু জামাতও ক্ষমতার লোভ দেখেছে এবং সেই ক্ষমতার লোভ দেখেই বিএনপির সঙ্গে সমঝোতা করার চেষ্টা করেছিল। কিন্তু যেহেতু মোহাম্মদ ইউনূস কিছুতেই নির্বাচনে যেতে রাজি নন, সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কার এখনো পর্যন্ত করতে পারেননি। ওয়াকার, যিনি সেনাপ্রধান, তিনি চাইছেন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হোক। ওয়াকার দেখে মনে হয় একজন ভদ্র। গতকাল বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। অ্যাপারেন্টলি মনে হচ্ছিল সব শান্ত হয়ে এসছে, কিন্তু প্রথম আমরা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের একটা মন্তব্য দেখে দেখলাম যে না, প্রধান উপদেষ্টা থাকছেন। তাতে মনে হলো যে সব কিছু মোটামুটি শান্ত হয়ে এসছে, কিন্তু তারা এরপর একটা অফিসিয়াল স্টেটমেন্ট, যেটা প্রধান উপদেষ্টা তার অফিসিয়াল ফেসবুকে শেয়ার করেছেন, সেটা খুব তীব্র সন্দেহের জন্ম দিয়েছে। এবং একই সাথে গতকালই 3টা রাজনৈতিক দল দেখা করেছে প্রধান উপদেষ্টার সাথে, বিএনপি, জামায়াত এবং এনসিপি, রেজিস্ট্রেশনহীন একটা দল দেখা করেছেন। অবশ্য ডক্টর ইউনূসের নিজের দল দেখা করতেই পারে, তাদের প্রধানও আলাদাভাবে দেখা করতে পারেন। তো দেখা হওয়ার বিষয়টা নিয়ে আলাদা করে আলোচনা করব, এবং এখানে এক ধরনের বিএনপিকে হিউমিলিয়েট করা হয়েছে বলে মনে হতেই পারে, এবং এটা একটা অর্থহীন বৈঠক হয়েছে বলবো আমরা। কারণ স্টেটমেন্ট যেটা দেওয়া হয়েছে, সেই স্টেটমেন্টটা আসলে অনেক কিছু বলে দিয়েছে, খুবই অ্যালার্মিং। আমরা যদি তার প্রতিটা বাক্য পড়ি এবং রিডিং বিটুইন লাইন্স, তার রাইটার্স প্রেমিস বলে যে একজন রাইটার আসলে কি ঢঙে লিখেছেন, অনেক সময় সেটা কমিউনিকেটেড হয়, বা রাইটার নিজে কমিউনিকেট করতেই চান। আমার কাছে মনে হয় পরিকল্পিতভাবে এই ধরনের মেসেজ আমাদেরকে দেওয়ার চেষ্টা করা হয়েছে, মেসেজ সামনে আনার চেষ্টা করা হয়েছে। সোজা বাংলায় বলতে গেলে সেনাপ্রধান এবং বিএনপিকে ধমক বা হুমকি দেওয়া হয়েছে বলা যেতেই পারে। আমরা একটু স্টেটমেন্টটা পড়ি, তারপরে এটা একটু পুঙ্খানুপুঙ্খভাবে অ্যানালাইজ করতে হবে, কারণ এটা অফিসিয়াল স্টেটমেন্ট, এর প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য তো বটেই, প্রতিটা শব্দ খুব গুরুত্বপূর্ণ। হুবহু যা লেখা হয়েছে সেটা এরকম যে জাতীয় অর্থনৈতিক পরিষদে এনইসির বৈঠক হয়েছে। এখানে অন্তর্বর্তী 3টি প্রধান দায়িত্ব তারা বলছেন নির্বাচন, সংস্কার ও বিচার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মানে এগুলো কে দিয়েছে, কিভাবে দিয়েছে প্রশ্ন তোলা যায়, তুলছি না আপাতত। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় পরিকল্পনা কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত এখতিয়ার বহির্ভূত বক্তব্য, এই জায়গাটা খেয়াল রাখবো, আমি আবার পড়ব, এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। দেশকে স্থিতিশীল রাখতে, নির্বাচন, বিচার ও সংস্কারের কাজ এগিয়ে নিতে এবং চিরতরে দেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে। শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার উপর দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, খেয়াল করি, আওয়ামী লীগ এবং বিদেশি শক্তি মানে হচ্ছে আমরা ধরে নিই বিদেশি ষড়যন্ত্র, ইন্ডিয়ান ষড়যন্ত্র পড়ে ফেলাই ভালো, তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন, ভালো কথা। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানে জনপ্রত্যাশাকে ধারণ করে, কিন্তু সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া ও সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে লাস্ট জায়গাটা সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। প্রথম কথাটা হচ্ছে সেনাপ্রধানকে একটা অফিসিয়াল ফর্মাল বক্তব্যে তুলে আনা হলো। আমরা রাগঢাক না করে কথা বলি, সেটা ভালো হবে। উদ্দেশ্য প্রণোদিত এখতিয়ার বহির্ভূত বক্তব্য। সেনাপ্রধান সাম্প্রতিক সময়ে যে বক্তব্য দিয়েছেন, শুধু এটা না, এর আগেও তিনি রাওয়া ক্লাবে একটা বক্তৃতা করেছেন, সেটা নিয়েও সরকারের মধ্যে কারো মধ্যে স্ট্রেস তৈরি হয়েছিল। এটা একই ধরনেরই বক্তব্য, এখানে সেটা তারা ডেকে এনেছেন। আমরা এই জায়গাটা একটু ক্ল্যারিফাই করি। সেনাপ্রধান তার অফিসারদের সামনে যে বক্তব্য দিয়েছেন সেটা আসলে অফিসিয়ালি তারা জানান নেই, এটা বিভিন্ন সূত্রে মিডিয়াতে চলে এসছে। আমরা এভাবে ধরতে পারি যে এটার এক ধরনের সায় সর্বোচ্চ পর্যায়ে থেকেই ছিল সেনাবাহিনীর, তাহলে ঠিক আছে, কিন্তু তারপরে তারা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে এটা করেননি। এখন সেনাপ্রধান তার
এখতিয়ার বহির্ভূত বক্তব্য তিনি দিয়েছেন কিনা, তার উদ্দেশ্য প্রণোদিত ছিল কিনা বক্তব্য, এগুলো নিয়ে সরকারের অবস্থান থাকতে পারে। সরকার তাকে ডেকে প্রধান উপদেষ্টা এটা নিয়ে তাকে সতর্ক করতে পারেন, এটা নিয়ে তাকে তিরস্কার করতে পারেন। বভল প্রধান উপদেষ্টা তার বস, কিন্তু অফিসিয়াল স্টেটমেন্টে এটা আনা হয়েছে। তার মানে সরকার সেনাপ্রধানকে হুমকি বা ধমক দিচ্ছেন, এটা জনগণের সামনে অফিসিয়ালি সরকার দেখাচ্ছেন। মানে তাদের কাছে মনে হলো যে সেনাপ্রধানের বক্তব্যের পর সরকার কি কিছুটা শক্তির দিক থেকে পেছনে পড়ে গেছে বলে জনগণ মনে করছে, তাই তারা একটা ধমক দেওয়া জরুরি মনে করলেন অফিসিয়ালি, ফর্মালি, যেটার মাধ্যমে জনগণ মনে করবে না সরকারের অনেক হ্যাডাম আছে। আবারও বলছি, সংকটটা যদি তারা মনে করতেন সলভ করবেন, এটা সলভ করার দিকে যাচ্ছেন না, আমি এই জায়গায় যাচ্ছি, এটা কিন্তু আমাদের খুবই অ্যালার্মিং। সলভ করার দিকে গেলে তারা তাকে ডেকে এই কথাগুলো বলতে পারতেন, পরিষদ বসতে পারতো, প্রধান উপদেষ্টা নিজে বসতে পারতেন, খুব ইজিলি এটা করা যেত, কিন্তু সেটা করা হয় নাই। অফিসিয়ালি কাজটা করা হয়েছে এবং তাকে অফিসিয়ালি ধমক দেওয়া হয়েছে। এরপর মূলত কাজকে সমস্যা করতে দেয়া এবং বিশেষ করে প্রচুর রাস্তা আটকে যে বিভিন্ন রকম কর্মসূচি হচ্ছে, অযৌক্তিক দাবি দেওয়া ইত্যাদি ইত্যাদি মিলে সেগুলোতে তাদের কাজের সমস্যা হচ্ছে। মানে এটা কখন সরকারের হঠাৎ করে মনে হলো, যখন জনাব ইশরাক হোসেন এসে তারকে মেয়র করার দাবিতে রাস্তায় নামলেন। শত শত এই ধরনের রাস্তা ব্লক করার ঘটনা ঘটেছে, 5 জন 10 জন 20 জন মানুষ দিয়েও। আমরা এটা নিয়ে দীর্ঘদিন আলোচনা করেছি যে সরকারকে কঠোর হতে হবে, আইন প্রয়োগ করতে হবে, বল প্রয়োগ করতে হবে। আমি বলেছি, অনেক সমালোচিত হয়েছে, কিন্তু বলেছি, বহুবার বলেছি, সরকার যদি নৈতিকভাবে এবং আইনের মধ্যে থেকে প্রপোর্শনেটলি বল প্রয়োগ করে সেটা জনগণ খারাপভাবে দেখবে না, কিন্তু সরকার এগুলো করে নাই। বিশেষ করে একটা গোষ্ঠীর ক্ষেত্রে সরকার কোনোদিনও বল প্রয়োগের পথে হাঁটে নাই, সেটা হচ্ছে ইসলামিস্ট এক্সট্রিমিস্টরা। বহু ক্ষেত্রে তারা বহু কিছু ঘটিয়েছে, সরকার পদক্ষেপ নেয় নাই, এবং কেন নেয় নাই এই স্টেটমেন্টে আছে আমি মনে করি। আবারও বলছি, আমাদের রিডিং বিটুইন লাইন্স পড়তে হবে। এসব বাক্যের মধ্যে, এসব শব্দের মধ্যে অনেক হিডেন মিনিং থাকে। আমার সাথে কেউ ডিসএগ্রি করতে পারেন, আমি আমার টেক বলছি। বিএনপিকে এখানে তার মানে যখন ইশরাক করলেন তখন সমস্যা হয়ে গেল, আর আগে হয় নাই। এরপর আওয়ামী লীগের নিষিদ্ধ করার নাম দিয়ে একই ঘটনা কয়েকদিন আগেই হলো, কিছু হয় না। কিন্তু এটা তো ডক্টর ইউনূসের নিজের দলের লোকজন, হাসনাত আবদুল্লাহ, এনসিপি এবং জামায়াত টু সাম এক্সটেন্ট সরকারের সাথে ইজ ভেরি মাচ অ্যালাইন্ড, এবং ইসলামিস্টরা, তাতে সমস্যা হয় নাই। এছাড়াও যে কেউ এই কাজগুলো একটা সময় করেছে, কোনো রকম কোনো ব্যবস্থা নেই। হঠাৎ করে তাদের মনে হলো, ইভেন আমরা একজন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান যখন 2 দিন আগে ব্রিফিং করছেন, তখনও তিনি বলছেন অফিস থেকে যমুনায় আসবো, রাস্তা আটকে যায়, কারোর সাথে মিটিং আছে, হয় না। হঠাৎ করে তাদের মনে হওয়া শুরু করলো, হ্যাঁ, কারণ এটা বিএনপি করেছে। কারণ ভালো খারাপের আলোচনা করছি না, আমরা একজন পর্যবেক্ষক হিসেবে যদি দেখি, আপনি চেরি পিক করছেন, এটা মতলববাজি। এরপর যেটা হয়েছে সেটা হলো এই বিচার সংস্কার ম্যান্ডেটের কথা বলছেন, তাদের দায়িত্ব তারা নিজেরা নিয়ে নিয়েছেন না, সরি, এবং তাদের দায়িত্ব নাহিদ, আসিফ, হাসনাত এরা মিলে দিয়ে দিলেও হবে না, একদম হবে না। তাদের যথেষ্ট কন্ট্রিবিউশন আছে, কিন্তু তারাই সব কিছু নন, তারাই এই কাজ করে শেষ করেন নাই, এবং তারাই এমপ্লয়ার, তাই তাদের কথা শুনেই সব কিছু করতে হবে, মানব না, কোনোভাবেই এটা হবে না, হতে দেয়া যাবে না, দেশ নিয়ে ফাজলামও চলবে না। যাই হোক, তারা এটা করার ক্ষেত্রে তারা বলছেন যদি কোনো সমস্যা হয়, এবং আবারও বলছে পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে। আমি খুব এনসিপির সাথে এই ধরনের অ্যালাইনমেন্ট দেখি, যখনই কোনো না কোনো কিছু ঘটে সেটার সাথে এটাকে রিলেট করা হয়। একটা সময় পর্যন্ত আমরা মানছি অনেক ক্ষেত্রেই এইগুলো যে প্রভাব ছিল না, তারা ভারত বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করতে চায়, আওয়ামী লীগ টাকা খরচ করছে, ট্রু। কিন্তু অন্য দল, ধরুন বিএনপি, জামায়াতও যদি রাস্তায় নামে, প্রত্যেকটা বিরুদ্ধের, শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করা দল, তাদেরকেও কিন্তু এখন ট্যাগ করা হচ্ছে, আমরা খেয়াল করবো। এবং যেসব স্টুডেন্টরা এই ধরনের ট্যাগ করছে, বিভিন্ন টক শোতে এসে এনসিপির লোকজন করছে, প্রোগ্রামে করছে, তাদের নিজস্ব প্রোগ্রামে করছে, এবং এই ট্যাগিংগুলো আবার বিদেশ থেকে আসে, গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সারদের বক্তব্য ট্যাগিং ওটা আসে, এখানেও এটা একটা প্রচ্ছন্ন ইঙ্গিত করা হচ্ছে। সো এগুলো আসলে মূলত নাকি ওই কারণেই হচ্ছে। ফলে কেউ যখন নির্বাচন চাইবে, নির্বাচনের দাবিতে যদি নামবে, ব্যর্থ যুক্তি দেওয়া হয়, ভারত তো নির্বাচনের কথা বলেছে, সো বিএনপি যদি নির্বাচন চায়, কোনো ব্যক্তি যদি নির্বাচন চায়, ভারতের দালাল, বিদেশি শক্তির ইন্ধন, ডক্টর ইউনূস বলছেন, তাদের পরিষদ বলছেন। এরপর জনসংপর্কে উত্থাপন করবে শেষের যে জায়গাটা, আমি বাক্যটা পড়ি, কিন্তু সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সাথে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। এই যে জনগণ বলা হয়, এই সরকারের জনগণ বলার কি আছে? সরকারের কোনো কাজে, কোনো ক্ষেত্রে যদি সমস্যা তৈরি হয়, সরকার একটা এক্সিকিউটিভ, তার এক্সিকিউটিভ পাওয়ার আছে, আইন অনুযায়ী সে যে কোনো ব্যবস্থা নিতে পারে, যে কোনো ব্যবস্থা নিতে পারে। জনগণের আলাপটা কেন? এবং এই জনগণ কারা? ধারণা করি এটা বিএনপিকে ধমক বা হুমকি দেওয়া হচ্ছে, আমারও কিন্তু একটা রিজার্ভ ফোর্স আছে, ওটা মাঠে নামাবো, পুলিশ দিয়ে কতটুকু পারবেন তারাও হয়তো কনফিউজড, এবং এই পুলিশ বিএনপির ওপরে আওয়ামী লীগের সময় যা করেছেন তা করবে কিনা, বা সেনাবাহিনী করবে কিনা, বিশেষ করে অন্তত জেনারেল ওয়াকার যদি মিলিটারি চিফ থাকেন, আমি জানি না তাকে রাখা আদৌ শেষ পর্যন্ত যাবে কিনা, সেই চেষ্টা নিশ্চয়ই চলছে তাকে সরিয়ে ফেলার, আমি জানি না।
যদি থাকেন তাহলে সেনাবাহিনীকে দিয়েও যাচ্ছে তাই করা যাবে কিনা সন্দেহ আছে। সুতরাং একটা জনগণ আছে, যে জনগণকে তিনি কোনো রকম কোনো সমস্যা করেন নাই। ইভেন বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান। তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আজকের বাংলা খবর 25 মে 2025। আজকের সংবাদে এতক্ষণ আপনাদের থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য অবত্য। দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামতকে অবশ্যই জানাবেন। দেখছিলেন দর্শক, বেশি কথা বাড়াবো না, অনেক সময় হয়েছে। আপনারা এই বিষয়ে সাজিয়ে গুজিয়ে কিছু লিখে যাবেন যে ডক্টর ইউনূসের আসলে কি ক্ষমতায় থাকা উচিত কি উচিত না। এত কিছু হয়ে যাচ্ছে। ডক্টর ইউনূস কালকে রুমিন ফারহানা একটু বলেছেন যে ডক্টর ইউনূস সস্তা জনপ্রিয়তা অর্জন করার চেষ্টা করছে, অর্থাৎ ডক্টর ইউনূস সাহেব বলবে যে আমি ক্ষমতা থেকে চলে যাচ্ছি এবং অন্য অন্য দল বিএনপি সহ যত রাজনৈতিক দল আছে কিংবা বাংলাদেশের মানুষ তিনার পাও ধরে রাখবে যে স্যার আপনার যাওয়া লাগবে না, আপনি ছাড়া বাংলাদেশ অচল। রুমিন ফারহানা কিন্তু এটাই বলেছিল যে ডক্টর ইউনূস সস্তা জনপ্রিয়তা অর্জন করার চেষ্টা করছে। দর্শক, আসলেই কি ডক্টর ইউনূস সাহেব সস্তা জনপ্রিয়তা অর্জন করছে? আপনার কি মনে হয়? দর্শক, এখন যাই মনে হোক, আপনি এখন কি বলতে চান যে আসলেই কি ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় থাকার যোগ্য, কিংবা তিনি কি দেশটা ভালো চালাচ্ছেন না? অবশ্যই আপনার নজরে, আপনার বিচারে কি আসে অবশ্যই কমেন্টে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য, বাংলা খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।